নমস্কার বন্ধুরা। আর মাত্র কয়েকদিন পরেই ইনকাম ট্যাক্স ফাইল শুরু করা হবে 2023-24 আর্থিক বর্ষ বা অ্যাসেম ইন্ডিয়ার বা মূল্যায়ন বর্ষ ধরলে 2024-25-এর। কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, বা ইনকাম ট্যাক্স ফাইল করতে গিয়ে আমরা যে ভুলগুলো করি এবং যার কারণে আমাদের কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আইনি নোটিশ আসে এবং জরিমানাও দিতে হয় এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তো এইরকমই প্রায় 20টির কাছাকাছি ভুল বা কারণ আমরা আজকে আপনার সামনে তুলে ধরবো, যেই ভুলগুলি আপনি জানতে বা অজান্তে যদি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তাই আপনি যদি জেনে যান প্রথমেই যে কোন কোন ভুলগুলো আমরা করতে পারি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়, তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে মুক্তি চলে আসবে এবং সেই সঙ্গে আপনি পরবর্তী বছরের জন্য নিশ্চিন্তে প্ল্যানিং করতে পারবেন। তো দেখে নিই কী কী কারণ। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু কারণ হয়তো আপনার জানা হতে পারে, আবার অনেকে আবার কী করে জেনেও কিন্তু বিষয়টাকে অ্যাভয়েড করে যায় যে হ্যাঁ, আমাকে তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরবে না, আমার তো অল্প ইনকাম। না, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু এখন খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং সেগুলো কিন্তু খুব সহজ তারা রেকটিফাই করতে পারে। তো দেখে নিই মোটামুটি কী কী কারণ আছে। প্রথমে যে কারণটা আছে সেটা অবশ্যই আপনারা সবাই জানেন, কিন্তু নেওয়ার সময় অতকে গুরুত্ব দেন যে আমার অল্প পরিমাণ অ্যামাউন্ট রয়েছে, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট সুদ। এটা একটা সম্পূর্ণরূপে আয় হিসাবে আপনার ধরা হবে, অর্থাৎ আপনার মূল আয়ের সঙ্গে এটা যুক্ত হবে, কারণ এখানে কিন্তু এটা আপনার আয় হিসাবে ধরা হবে এবং ট্যাক্সও সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। চাকরি পরিবর্তন করলে অনেক সময় নতুন যে কর্মস্থল সেখানে আপনি চলে আসার পরে পুরনো যে জায়গায় চাকরি করতেন সেখানটায় কী কী পেয়েছেন, কী কী আয় পেয়েছেন বা কী কী লাভ পেয়েছেন সেগুলো সম্পূর্ণরূপে আপনি অ্যাভয়েড করে যান বা ভুলে যান, সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে নোটিশ আসতে পারে। গৃহ ঋণ নিয়ে অর্থাৎ হোম লোন নিয়ে বাড়ি কিনলেন, কর ছাড়ও নিলেন, কিন্তু 5 বছরের মধ্যে আপনি বাড়িটি আবার বিক্রি করে দিলেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সমস্যাটা কি? কেউ যদি হোম লোন নিয়ে বাড়ি করে তো সেক্ষেত্রে 5 বছরের মধ্যে সে বাড়িটি বিক্রি করে দেয়, সেক্ষেত্রে তার ট্যাক্স যে ছাড় নিয়েছিল সেই সম্পূর্ণ ছাড়গুলো ফেরত নিয়ে নেওয়া হয়, অর্থাৎ ওই ছাড়গুলো কিন্তু তিনি আর পাবেন না। শেয়ারের লগ্নির ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, অর্থাৎ আপনি যদি দেখেন যে কোথাও একটা শেয়ারে লগ্নি করে রেখেছেন কিন্তু সেখান থেকে সঠিক হিসেব দিলেন না, বা দেখা যাচ্ছে আপনি সঠিকভাবে তথ্যটা পেশই করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে নোটিশ আসতে পারে এলটিসিজির সঠিক হিসেব না পেমেন্ট মানে সাবমিট করার কারণে। বা আপনি দেখা গেল আপনার নিজের স্ত্রী বা আপনার স্বামীর নামে কিছু ইনভেস্ট করেছেন, যেই ইনভেস্টটা করার যে অ্যামাউন্টটা সেটা আপনার ইনকাম থেকে গেছে, তো সেটাকে আপনি ইচ্ছে করে হোক বা ভুলে গোপন করতে চাইলে সেক্ষেত্রেও কিন্তু আয়কর দপ্তর আপনাকে নোটিশ করতে পারে। কারণ কি, ভারতীয় আইন অনুযায়ী কিন্তু আপনার ইনকাম আপনি যদি অন্য কারোর নামে জমা করেন সেটার ক্ষেত্রে ক্লাবিং হয়ে যাবে যদি সে নিকট আত্মীয় হয়। এছাড়া এই যে বিষয়টা বা এই যে ক্লাবিংটার কথা বলা হলো, সেটা কিন্তু আপনার কাছে নোটিশ আসার সম্ভাবনা খুব প্রবল। এবং শুধু তাই নয়, ওইখানটায় অর্থাৎ আপনি স্বামী বা স্ত্রীর নামে যে ইনভেস্ট করেছেন সেখান থেকে যে সুদ বাবদ যা ইনকাম হবে সেটাও কিন্তু আপনার আয়ের সঙ্গে যুক্ত হবে। অনেক সময় বহু লোক কী করে, বিশেষ করে বরিষ্ঠ নাগরিকরা কী করে, আয়কর রিটার্ন ফাইল করেন না, কিন্তু সেক্ষেত্রে বেসিক আয় যদি আপনার দেখা যায় বেশি হচ্ছে, যেটা মানে আপনার টোটাল যে ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাক্স ছাড়ের থেকে বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনার কাছে নোটিশ আসবেই। হয়তো অনেকে আবার দেখা যাচ্ছে আয়কর দিয়েছে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেনি, সেক্ষেত্রে তার কাছে শুধুমাত্র নোটিশ আসতে পারে, কিন্তু আয়কর রিটার্ন নাই ফাইল করলেন না এবং ট্যাক্সও দিলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা সহ সুদ সহ কিন্তু জরিমানা আপনাকে দিতে হবে। ধরুন আপনি যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলেন না, সেক্ষেত্রে আয়কর দপ্তর থেকে আপনার কাছে একটা রিমাইন্ডার নোটিশ আসবে এবং যদি কোনো আপনার উপার্জন করযোগ্য হয় সেটাও কিন্তু সেখানটায় আপনাকে দিয়ে বিলেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে, অর্থাৎ এটাও একটা আপনার কাছে প্রয়োজনীয় নোটিশ। এছাড়া যে বিষয়টা হচ্ছে আয় গোপন করে, অনেকে কী করে আয় গোপন করে দেয় যাতে কী হয় তার ট্যাক্সটা যাতে ছাড় হয়। তো বিভিন্নভাবে ধরুন আপনার ব্যাংকের লেনদেন বা কাজের জায়গায় ভাড়াটে বা দুই দেশের মধ্যে যদি কোনো কিছু তথ্য আদান প্রদান হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বিদেশ থেকে কিছু আয়টায় আসে, সেক্ষেত্রে আপনি হয়তো লুকিয়ে গেলেন কিন্তু আয়কর দপ্তর আপনার সেই আয়টা যদি খুঁজে পায় সেক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে জরিমানাও দিতে হবে। তাই অবশ্যই আপনি আপনার ব্যাংকের স্টেটমেন্টটা সঠিকভাবে নিয়ে রাখুন। এছাড়া বাড়ি কেনার সময় ধরুন 50 লক্ষ টাকার বেশি আপনি বাড়ি কিনেছেন, মানে বেশি দাম দিয়ে আপনি বাড়ি কিনেছেন, যখন আপনি বাড়ির মালিককে বা যার কাছ থেকে বাড়িটা কিনছেন তাকে টাকাটা দেওয়ার সময় 1% টিডিএস আপনি কেটে রাখলেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কারণ কি, ওই 1% টিডিএস আপনাকে কেটে বাকিটা কিন্তু তাকে দিতে হবে। আর যদি আপনি এনআরআই হয়ে থাকেন সেক্ষেত্রে 30% টিডিএস আপনাকে কেটে রাখতে হবে। আর যে না কাটার ফলে সেটা কিন্তু আপনার নামেই কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসতে পারে। অনেকে কী করে,
আয়কর ছাড়ের জন্য, অর্থাৎ ফিক্সড ডিপোজিট রেকারিং থেকে আয়কর ছাড়ের জন্য কী করে 15G 15H ফর্ম পূরণ করে দেয়। কিন্তু ওখানে একটা শর্ত থাকে যে আপনার মোট আয় যদি ট্যাক্স স্ল্যাবের নিচে হয়, অর্থাৎ 2.5 লক্ষ টাকার নিচে হয়, তবে আপনি এই ছাড়টি পাবেন, না হলে কিন্তু আপনি পাবেন না। তো সেক্ষেত্রে দেখা অনেকে ভাবে যে না, শুধু 15G 15H ফর্ম পূরণ করে দিলেই ছাড়টি পাওয়া যায়, সেটা কিন্তু তা নয়। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আয়কর দপ্তর থেকে নোটিশ আসতে পারে। অনেকের বিদেশ থেকে সম্পত্তি থাকে, বিদেশ থেকে আয় আসে, তো সেক্ষেত্রেও কিন্তু তাকেও কিন্তু ইনকাম ট্যাক্স বিবরণ অনুযায়ী নোটিশ আসতে পারে এবং সেটা তাকে দেখাতে হবে। এছাড়া হচ্ছে করমুক্ত আয়ের কথা, বিশেষ করে ধরুন পিএফ থেকে মানে পিপিএফ থেকে সুদ বা অন্যান্য যে ইনকামগুলো থাকে যেগুলো করমুক্ত, যেগুলো নিয়ে আমরা আগে ভিডিও করেছি কোন কোন আয়ে হচ্ছে কর দিতে হয় না, এবং এছাড়াও এবছর আমরা নতুন একটা ভিডিও দেবো এই বিষয়ে। তো সেক্ষেত্রে আপনি ধরুন উল্লেখ করলেন না, সেটাও কিন্তু সঠিক পদ্ধতি নয়। হঠাৎ যদি আপনি কোনো বছর ট্যাক্স মানে ক্লেম করেন যে এটা আমার মানে ট্যাক্সবিহীন বা এটা করমুক্ত আয়, তো সেক্ষেত্রে কিন্তু আয়কর দপ্তর এটা রেকটিফাই করতে পারে। তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন, যদি সেই রকম কিছু হয়, যদি আপনার আয়কর মানে কর মুক্ত আয় থাকে কিছু, সেটাও কিন্তু আপনি উল্লেখ করে দেবেন। অযথা খরচ ধরুন আপনি অত্যাধিক অনলাইনে শপিং করছেন, ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, তো সেক্ষেত্রে আয়কর দপ্তর মনে করতে পারে যে আপনার এত খরচ হচ্ছে, এত আপনি কেনাকাটা করছেন, কিন্তু আপনি আয়কর রিটার্নে দেখা যাচ্ছে আপনি আয়কর রিটার্ন ফাইলই করেন না, ট্যাক্সও দেন না। তো যেখানে যে খরচ করতে পারে তার নিশ্চয়ই আয় আছে, তখন কিন্তু আয়কর দপ্তর সেটা খোঁজ নেওয়ার জন্য আপনার কাছ থেকে নোটিশ দিতে পারে এবং তার আপনার তথ্যও কিন্তু চাইতে পারে। বেশি অঙ্কের লেনদেন করলে আপনার কাছে নোটিশ আসতে পারে, অর্থাৎ খুব বেশি পরিমাণে মানে লেনদেন, বিশেষ করে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি খুব বেশি পরিমাণে লেনদেন করেন, সেক্ষেত্রে আপনার কাছে একটা নোটিশ আসতে পারে যে কেন আপনি আয়কর রিটার্ন ফাইল করেননি। এছাড়া নোটিশ প্রাপ্তি এড়াতে আয়করদাতাকে তার উপার্জনের বিশ্বাসযোগ্য মানে উৎস জানাতে হবে যে আপনি কোথা থেকে আয় করেছেন, এবং আয়কর দপ্তর যদি আপনার যুক্তি মেনে নেয় তাহলে সমস্ত মিটে গেল। কিন্তু যদি না মেনে নেয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্ক্রুটিনির মাধ্যমে যেতে হবে, স্ক্রুটিনি নোটিশ আপনার কাছে আসতে পারে এবং তারপরে কিন্তু আপনাকে তাদেরকে সন্তুষ্ট করাতে হবে। ইকুইটি থেকে এলটিসিজি অর্থাৎ ইকুইটি বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা আমরা একটু আগে বললাম, এই রকম বিষয়ের ক্ষেত্রে কিন্তু 10% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এইরকম যদি তালিকাভুক্ত ইকুইটি বা ইকুইটি সম্পর্কিত মিউচুয়াল ফান্ডের উপর 1 বছরে 1 লক্ষ টাকার যদি উপর আপনার আয় হয় বা লাভ্যাংশ আসে, সেক্ষেত্রে আপনাকে 10% হারে ট্যাক্স দিতে হবে, এবং সেটা আপনি নাও দিলে সেক্ষেত্রে আপনার কাছে নোটিশ আসতে পারে। যে কোনো সময় আপনি আয়কর দপ্তরের আতস কাঁচের তলে কিন্তু আসতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার কাছে 143(2) ধারা অনুযায়ী নোটিশ আসতে পারে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার রিটার্ন অ্যাসেসিং অফিসারের নজরে এসছে, অর্থাৎ আপনার যে আয়কর রিটার্ন ফাইল করেছেন সেটা আপনার যে অফিসার আছে তারা কিন্তু সেটাকে রেকটিফাই করছে বা তারা খোঁজাখুঁজি করছে যে আপনার কাছে কিছু গণ্ডগোল আছে নাকি। স্ক্রুটিনি সংক্রান্ত কোনো নোটিশ পেলে আপনার প্রথম কাজ হবে তার ভ্যালিডিটি চেক করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। আর যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী 272 ধারায় আপনি যদি ভুলে যান, সাড়া দেন না, ধরুন আপনার কাছে নোটিশ এসে আপনি সাড়া দিলেন না, সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত জরিমানাও হবে। তাই অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, যদি কোনো নোটিশ আসে আপনি নিজে না বুঝতে পারলে কোনো বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন, চার্টার্ড অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করুন, নাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়তে পারেন। নোটিশ এড়াতে আপনার খেয়াল রাখতে হবে যে কোনো কর যেন বকেয়া থাকে। বিশেষ করে সময় থাকতে আইটিআর ফাইল করার সময় অবশ্যই বকেয়ার ট্যাক্সটি দিয়ে রাখবেন, যাতে কোনোভাবে আপনাকে সময় মানে সমস্যায় না পড়তে হয়। কারণ 30 দিন কিন্তু আপনাকে নোটিশ দেওয়া হয় ডিমান্ড নোটিশের, তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন। পত্নীর নামে ধরুন আপনি বিনিয়োগ করেছেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আয়কর আইনে ট্যাক্স দিতে হতে পারে। যদিও এটা নিয়ে আমরা একটু আগে বলেছি, এটা বিশেষ কিছু বলার নেই। উচ্চ মূল্যের লেনদেন, অর্থাৎ চেকের মাধ্যমে ধরুন লেনদেন করেছেন, কোথাও আপনি সম্পত্তি বেশি পরিমাণে কিনেছেন, সেটাও যদি কোনো কারণে আয়কর দপ্তরের কাছে কেউ খবর দেয় বা তারা যদি খবর পায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী জরিমানা হতে পারে, নোটিশ আসতে পারে। এবং এই যে সম্পত্তি কিনছেন বা সম্পত্তি বিক্রি করছেন, সেক্ষেত্রে তার ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। টিডিএসের যদি পরিমাণ যদি অমিল হয়, ট্যাক্স রিটার্ন ধরুন যা দাবি করছেন 26AS বা 26AS আইএসের মার সঙ্গে যদি না মেলে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু নোটিশ আসতে পারে। অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আপনাকে সময় দিতে হবে, না দিলে কিন্তু আইটি ডিপার্টমেন্ট থেকে আপনার থেকে কোনো একটা নোটিশ আসতে পারে। তাই এই কারণগুলো মোটামুটি আছে। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেগুলো প্রধান কারণ, সেগুলো আপনার সঙ্গে আলোচনা করলাম যে এই কারণে কিন্তু নোটিশ আসতে পারে। তাই এই ভুলগুলো কোনোভাবেই করবেন না, বিশেষ করে সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের সুদগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।